রবীন্দ্রনাথ চলে গেলেন। সেই 22শে শ্রাবণের দিন সলিল চৌধুরী ছিলেন তিনি তখন বঙ্গবাসী কলেজের ছাত্র। তিনি সেই বারুইপুরে মামার বাড়িতে ভোলালিয়ার মামার বাড়িতে শুনলেন যে রবীন্দ্রনাথ মারা গেছেন। তখন সলিল চৌধুরী রবীন্দ্রনাথের গান সম্পর্কে অতটা ওয়াকিবহাল নন। তার মধ্যে তিনি তখন পর্যন্ত শুধুমাত্র যে গানগুলোকে জাতীয় সঙ্গীত বলা হতো, অর্থাৎ যেগুলো দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত, সেগুলি জানতেন। তার প্রধান পছন্দের জায়গা ছিল রবীন্দ্রনাথের কবিতা, এবং তখন তার প্রধান স্বপ্নও ছিল জীবনে একজন সাহিত্য কর্মী, একজন সাহিত্যিক হওয়া, একজন কবি হওয়া। রবীন্দ্রনাথের মৃত্যুর সংবাদ শুনে তার হঠাৎ করে মনে হলো তার আত্মীয় বিয়োগ হয়েছে, তার পিতার মৃত্যু হয়েছে। তিনি দিক জ্ঞান হারিয়ে খালি পায়ে চলে এলেন বারুইপুর রেল স্টেশনে। ট্রেন ধরে চলে এলেন শিয়ালদা। সেবার শুনেছি খুবই গরম ছিল। সেই পিচের গরম রাস্তায় খালি পায়ে হেঁটে হেঁটে চলে গেলেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। ভিড়ের মধ্যে তিনি দেখতে পেলেন না, শুধু মনে হচ্ছে তার পৃথিবীও হয়েছে। চলে গেলেন নিমতলা শ্মশানে, দেখতে পেলেন না, ফিরে এলেন। তার ভেতরে একটা শূন্যতা, একটা হাহাকার, যে ভীষণ আপন্ন, ভীষণ স্বজন কারো মৃত্যু হয়েছে। 1 মাস ধরে অসহ্য পালন করলেন। খালি পায়ে বঙ্গবাসী কলেজে আসতেন, শুধু মনে হতো যে তার কোন স্বজনের বিয়োগ হয়েছে, তার পৃথিবী বিয়োগ হয়েছে। কথাটি এখানে শেষ করে এবার অন্য কথায় যায়। রবীন্দ্রনাথ শেষ জীবনে তো অনেক জন্মদিনে অনেক কবিতা লিখেছেন। একটা তার আক্ষেপ ফুটে উঠেছিল এক কবিতায়, আমরা তাকে বিশ্বকবি বলতাম। তিনি সেখানে তার উত্তরে বলছেন, আমি পৃথিবীর কবি, যেটা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিয়ে তখন। আমরা তো বিশ্বকবি বলি, কিন্তু বিশ্বকবি হন তো পৃথিবীর যেখানে যত ধ্বনি ওঠে তার তত তার বাঁশির থেকে সেটার প্রতিধ্বনি হওয়া উচিত। কিন্তু তার আক্ষেপ সেটা হয়, সেই সব সাধনায় পৌঁছিল না বহুতরটা, রয়ে গেছেন মা। কেন মা? হয়তো তিনি শিলাইদহাতে গেছেন, কিশোরে গেছেন, সাজাদপুরে গেছেন, বোট নিয়ে যাওয়ার সময় গ্রামের জীবন দেখছেন, পল্লী দেখেছেন, মানুষকে দেখছেন, কিন্তু সেটা দূরত্ব থেকে দেখা। তিনি বলছেন, মাঝে মাঝে গেছি আমি অপরাধ প্রাঙ্গণের ধারে, ভেতরে প্রবেশ করি, সে সাধ্য ছিল না। এই দূরত্ব, এই দূরত্ব কে দেখা বলছেন, কৃষাণের জীবনের শরীর জীবন কর্মীয় কথায় সত্য আত্মীয়তা করে চলা। যে মানুষের কৃষাণের জীবনের শরীর হয়ে ওঠার ক্ষমতা আছে, যে কাজে এবং কথায় সত্য আত্মীয়তা অর্জন করবে, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাড়ি লাগি কান সেটে আছে। তিনি প্রতীক্ষা করছেন উত্তর পুরুষে, যে কৃষাণের জীবনের শরীর জীবন তার কর্মীয় কথায় সত্য আত্মীয়তা তুলে উঠবে, যে মাটির কাছাকাছি। এখানে এই বিষয়টি অসমাপ্ত রেখে চলে যায় সলিল চৌধুরীর বন্ধু সুকান্ত ভট্টাচার্যের কবিতায়। রবীন্দ্রনাথ তো মন্বন্তর দেখেননি, সাম্প্রদায়িক দাঙ্গা দেখেননি সেভাবে, যে দাঙ্গা আমরা দেশভাগের পূর্ববর্তী সময় দেখেছি। তেভাগ আন্দোলন দেখেনি, দেশভাগ দেখেনি। সুকান্ত ভট্টাচার্য সেই মন্বন্তরের সময়, সেই সংগ্রাম যুদ্ধের সময় তিনি রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলছেন, এবার নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের। এই রবীন্দ্রনাথের আক্ষেপ আর ওই তরুণের, বঙ্গবাসী কলেজের তরুণের 1 মাস ধরে অসহ্য পালন করা, সুকান্তের সেই প্রত্যাশা, কোথাও একটা যেন গিয়ে কোথাও মিলে আছে সলিল চৌধুরীর মধ্যে। যে মানুষটা দক্ষিণ 24 পরগনার বিদ্যুৎধরী নদীর ড্রেজিংয়ের দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করে তার জীবনের প্রথম সঙ্গীত রচনা করেন। পানির চালে ধান গিয়েছে মরে, কেমনে বলিব বন্ধু দুঃখের কথা তোরে। প্রথম গান উঠে আসছে কৃষণের জীবনের সঙ্গীত করে, প্রথম গান উঠে আসছে। যে মানুষটি বাংলা আধুনিক গানে যুগান্তর ঘটাচ্ছেন, কোলের গায়ের প্রথম কথা তোমার সঙ্গে শোনো। বাংলা গানে, আধুনিক গানের প্রথম মন্বন্তরের কথা, গ্রামের হাহাকারের কথা, মৃত্যুর কথা উঠে আসছে। সেই গান, এই গানটি সম্ভবত যদি না এই মানুষটি কোথাও একটা রবীন্দ্রনাথের পিতার আসলে বসাতেন সঙ্গীতে,
রবীন্দ্রনাথ এমন কোন গান থাকতো রঙ্গনে মুর্শির শাখায় ফাগুন মাসে তিহুর ছাসে লান্তি বিহি ওটা দেখুন কোন এক গায়ের বন্ধুর কথা তোমার ওই কাহিনী বলার মতো করে ওই যে গানের যে ধরন এবং সেখানে এই গানটি যখন রেকর্ড হচ্ছে কলকাতায় তখন তিনি 24 পরগনায় তখন তিনি আত্মগোপন করে আছেন কৃষক পল্লীতে কৃষাণের জীবনের শরীর হয়ে তার মাথার উপর পুলিশের গুলিয়া আমি শুনেছি একজন বলছিলেন যে সত্যি সারা বলতে পারবেন তার নাকি শুটের সাইট বাংলা গানের আর কোনো স্রষ্টার শুটের সাইট মাথায় ছিল বলে জানি না তার মাথায় যখন শুটের সাইট যখন তিনি কৃষক পল্লীতে লুকিয়ে আছেন গায়ের চামড়ায় পোকা হয়ে আছে অসুখ হয়ে আছে তখন বাংলা আধুনিক গানের অর্থাৎ নতুন রূপে দেখা